রাতের আধারে ছোট্ট একটি ট্রলার এগিয়ে যাচ্ছে এক রহস্যময় গন্তব্যের দিকে। চারপাশে নদীর শো শো শব্দ, মাঝে মাঝে কোথাও কোথাও সাপের ফনা তোলার মতো ঢেউ। আকাশে ঘন মেঘ, যেন এই নদীর গভীর অন্ধকারের সাথে সঙ্গত করতে নেমে এসেছে। আসিফ একজন তরুণ ভ্রমণপ্রেমী এবং ইউটিউবার। সে বাংলার প্রত্যন্ত অঞ্চলের রহস্যময় জায়গাগুলো অন্বেষণ করে ভিডিও তৈরি করে। আজ সে এসেছে এক অদ্ভুত জায়গায়, আমবাগান দ্বীপ। নাম শুনতে নিরীহ লাগলেও স্থানীয়দের মতে এই দ্বীপে কেউ রাত কাটিয়ে ফিরতে পারেনি। ভাইজান, আমি বারবার বলতেছি, এই দ্বীপে একা যাবেন না। ট্রলারের মাঝি আতঙ্কিত কণ্ঠে বলল, কেন? ভূত আছে নাকি? হাসতে হাসতে বলল আসিফ, ভূত হইলে কথা আছিল। এ জায়গায় কি আছে কেউ জানে না। অনেকে গেছে, কেউ ফেরে নাই। আসিফ মাঝির কথায় পাত্তা দিল না। মোবাইল হাতে ভিডিও রেকর্ড করতে করতে দ্বীপের দিকে এগিয়ে গেল। চারপাশে উঁচু উঁচু আম গাছ, অদ্ভুত এক ঘন অন্ধকার। বাতাসে আমের মিষ্টি গন্ধ থাকলেও তার মধ্যে যেন কিছুর একটা পচা গন্ধ মিশে আছে। হঠাৎ করে একটা গাছের ডাল ভেঙে পড়ল। আসিফ পেছন ফিরে তাকালো, কেউ নেই। শুধু গাছের পাতাগুলো কাঁপছে, হাওয়ার তোড়। নাকি কিছু একটা সরে গেল। তার কাঁধের ওপর একটা শীতল অনুভূতি টের পেল। দ্রুত মোবাইলের লাইট জ্বালিয়ে সামনে তাকালো, আর তখনই তার গায়ের লোম খাড়া হয়ে গেল। একটা সাদা ছায়ামূর্তি আমগাছের নিচে দাঁড়িয়ে আছে। আসিফের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত মোবাইলের ক্যামেরা অন করল, কিন্তু স্ক্রিনে কিছুই ধরা পড়ছে না। কিন্তু সামনে স্পষ্ট দেখা যাচ্ছে সেই সাদা ছায়াটা। হঠাৎই বাতাস যেন ভারী হয়ে এলো। পেছন থেকে কারো ফিসফিসানি কানে এলো, তুমি কেন এসেছ? ফিরে যাও। আসিফ দ্রুত পিছু হটার চেষ্টা করল, কিন্তু পায়ের নিচে কিছু একটা নড়ল। সে নিচে তাকালো, কাদা পানির মধ্যে দুটো হাত বেরিয়ে আসছে, ধীরে ধীরে তার পায়ের গোড়ালি ধরতে আসছে। আসিফ চিৎকার করে দৌড় দিল, কিন্তু দ্বীপের পথ যেন আরো বিভ্রান্তিকর হয়ে উঠেছে। চারপাশে শুধু ঘন অন্ধকার, আর আমগাছের ভেতর থেকে আসা অদ্ভুত কান্নার আওয়াজ। তখনই সে একটা পরিত্যক্ত কাঠের কুঁড়েঘর দেখতে পেল। হয়তো এখানে গিয়ে আশ্রয় নেওয়া যাবে, কিন্তু সে জানত না ওখানেই অপেক্ষা করছে আরো বড় বিপদ। আসিফের শ্বাস দ্রুত চলছিল, গা ছমছমে অনুভূতি তাকে চেপে ধরছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে কুঁড়েঘরের দিকে এগিয়ে গেল। বাইরে থেকে মনে হলো ঘরটা বহুদিন ধরে খালি পড়ে আছে। ছাদটা ভাঙাচোরা, দেয়াল জঙ্গলে ঢাকা। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ঘরের দরজাটা একটু ফাঁকা, যেন কেউ কিছুক্ষণ আগেই ঢুকেছে বা বেরিয়েছে। সে এক মুহূর্ত দাঁড়িয়ে ভাবল, সত্যি কি ওখানে ঢোকা উচিত? কিন্তু তার ভেতরের অ্যাডভেঞ্চারের নেশা তাকে থামতে দিল না। সে মোবাইলের লাইট অন করল, তারপর ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ঘরের ভেতরটা ধুলোময়লা আর জ্বালায় ভর্তি। পুরনো কাঠের মেঝেতে পায়ের চাপে চিকর কর শব্দ হলো। মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার পড়ে আছে, তার সামনে একটা ছেঁড়া লাল ওড়না পড়ে আছে, এমনভাবে যেন কেউ একটু আগে সেটা রেখে গেছে। আসিফ কৌতূহলী হয়ে ওড়নাটার দিকে হাত বাড়ালো। ঠিক তখনই বাতাসের মধ্যে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, একটা পচা গন্ধ, যেন অনেক দিনের পুরনো কিছু মরদেহ এখানে রয়েছে। তার শরীরে শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ বাতাসের মধ্যে সেই পরিচিত ফিসফিসানি ভেসে এলো, তুমি এখানে কেন এসেছ? চলে যাও। আসিফ দ্রুত চারপাশে তাকালো, কেউ নেই, কিন্তু কণ্ঠটা যেন খুব কাছ থেকে আসছে। ঠিক তখনই চেয়ারটা সশব্দে উল্টে গেল। সে চমকে উঠল, পেছনে সরে গেল, বুক ধরফর করতে লাগলো। দরজার দিকে দৌড় দিতে গিয়েও থেমে গেল, কেননা দরজার ফাঁক দিয়ে সে দেখতে পেল এক জোড়া কালো পা মাটিতে ভেসে আছে। পায়ের পাতাগুলো মাটি ছুঁয়েও নেই, আবার পুরোপুরি শূন্যও নেই। যেন এক ভয়ঙ্কর উপস্থিতি তাকে পথ আটকে দাঁড়িয়ে আছে। আসিফের দম বন্ধ হয়ে আসতে লাগলো। মুহূর্তেই মোবাইলের লাইট নিভে গেল। অন্ধকার, চারদিক ঘুটঘুটে কালো, নিস্তব্ধতা যেন তাকে গিলে নিতে চাইছে। এবার সে স্পষ্ট শুনতে পেল, ফিসফিসানি আরো জোরে শোনা যাচ্ছে, তুমি কেন এসেছ? তুমি কি জানো এই দ্বীপে যারা আসে তারা ফিরতে পারে না? আসিফের হাত পা কাঁপতে লাগলো। দ্রুত মোবাইলের টর্চ আবার চালু করার চেষ্টা করল। হঠাৎ দরজার সামনে ছায়ামূর্তিটা নড়ল, আর সেই মুহূর্তে মোবাইলের আলো জ্বলে উঠল।
আসিফ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। দরজার সামনে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা ভেজা লম্বা দাগ। যেন কেউ পা টেনে টেনে চলে গেছে। সে আর দেরি করল না, দৌড়ে কুঁড়েঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু বাইরে এসে দেখল দ্বীপের পথ যেন বদলে গেছে। এই দ্বীপে কিছু একটা আছে, কিছু ভয়ঙ্কর, এবং আসিফ এখন তার শিকার হতে চলেছে। কুঁড়েঘর থেকে বেরিয়েই আসিফ হাঁপাতে লাগল। বুকের ধুকপুকানি যেন থামতেই চাইছে না। রাতের আধারে আমবাগানের শ্বাসরুদ্ধকর পরিবেশে দাঁড়িয়ে সে বুঝতে পারছিল এই দ্বীপে কিছু একটা আছে, যা সাধারণ নয়। চারপাশে তাকিয়ে দেখল পথগুলো যেন বদলে গেছে। দ্বীপের শুরুতে আসার সময় সে যে পথ ধরে এসেছিল, সেটা এখন কোথাও নেই। গাছগুলো যেন আরো ঘন হয়ে গেছে, বাতাস থেমে গেছে, আর এক ভয়ঙ্কর নীরবতা চারদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু আসিফের ভয়টা আরো বাড়ল যখন সে খেয়াল করল জলের শব্দ পাওয়া যাচ্ছে না। নদীর এত কাছে দাঁড়িয়ে থাকার পরও পানির কি কলকল, কি শব্দ একেবারেই নেই। তার কাঁধে হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা লাগল। পেছনে তাকাতেই গায়ের লোম খাড়া হয়ে গেল। একটা ছায়া। সে দেখল তার থেকে কয়েক হাত দূরে একটা ফ্যাকাশে অবয়ব দাঁড়িয়ে আছে। শরীরটা কুয়াশার মতো ধোঁয়াটে, চোখ দুটো গভীর অন্ধকারে ডুবে আছে। এই দ্বীপে যারা আসে তারা ফিরে যেতে পারে না। আবার সেই ফিসফিসানি। আসিফ দ্রুত পেছাতে লাগল, কিন্তু তার পায়ের নিচে কাদা জমতে শুরু করল। মাটি যেন নরম হয়ে গেছে, তার পা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। সে প্রাণপণে হাত পা ছোড়ার চেষ্টা করল, কিন্তু কাদার নিচ থেকে একটা হাড়ের মতো শক্ত জিনিস তার গোড়ালি চেপে ধরল। না! সে জোরে চিৎকার করে উঠল এবং এক ঝাটকায় পেছন দিকে ছিটকে পড়ল। হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়াতে গিয়েই বুঝতে পারল সে এখন কোথায় দাঁড়িয়ে আছে। সে নদীর একেবারে কিনারে এসে পড়েছে, কিন্তু নদীটা এখন আর স্বাভাবিক নেই। পানির রং কালচে লাল হয়ে গেছে, যেন কেউ এক বিশাল জলাশয়ে রক্ত ঢেলে দিয়েছে। আর সেই পানির ভেতর থেকে এক জোড়া হাত বেরিয়ে আসছে, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আসিফ দৌড় দিতে গেল, কিন্তু কিছু একটা তার পা ধরে ফেলল। সে নিচে তাকিয়ে যা দেখল তাতে তার গলা দিয়ে একটিও শব্দ বের হলো না। একটা পচাগলা মুখ জল থেকে উঠে আসছে। চুলগুলো এলোমেলো, চোখের জায়গায় ফাঁকা গর্ত, এবং মুখটা আসিফের দিকে তাকিয়ে হাসছে। আসিফের শরীর ঠান্ডা হয়ে গেল। নদীর জল থেকে উঠে আসা সেই বিকৃত মুখটা তার দিকে ফাঁকা চোখে তাকিয়ে আছে। মুখটা যেন হাসছে, কিন্তু সেই হাসির মধ্যে ছিল এক ভয়ঙ্কর শূন্যতা। তার পা শক্ত করে টেনে ধরেছে সেই হাড়গোড় বের হয়ে আসা হাত। আমাদের কাছে এসো। কান্না আর ফিসফিসানির এক অদ্ভুত শব্দ বাতাসে ছড়িয়ে পড়ল। নদীর মধ্যে আরো কয়েকটা ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে, যেন পানির নিচ থেকে অজস্র হাত বেরিয়ে আসছে আসিফকে টেনে নেওয়ার জন্য। আসিফ প্রাণপণে পা ছোড়ার চেষ্টা করল, কিন্তু শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানো কঠিন হয়ে পড়েছে। ঠিক তখনই নদীর ওপারে একটা মেয়ের ছায়া দেখা গেল। লাল শাড়ি পরা, মাথার চুল এলোমেলো, মুখটা অস্পষ্ট, কিন্তু সে যেন কিছু বলতে চাইছে। হঠাৎই সেই ছায়াটা এক তীব্র কান্নার শব্দ করল, আর সঙ্গে সঙ্গে নদীর জলের ভৌতিক অস্তিত্বগুলো কেঁপে উঠল। এই সুযোগ আসিফ এক ঝাটকায় তার পা টেনে বের করল এবং প্রাণপণে দৌড় দিল। কিন্তু দ্বীপের পথ এবার আরো বিভ্রান্তিকর হয়ে উঠেছে। গাছপালা আরো ঘন হয়ে গেছে, রাস্তা কোথাও নেই। সে দিশাহারা হয়ে এদিক ওদিক তাকালো, আর তখনই পেছন থেকে শুনতে পেল সেই মেয়ের কণ্ঠ, ওরা তোমাকে ছাড়বে না যতক্ষণ না তুমি সত্যিটা জানতে পারছো। আসিফ থমকে দাঁড়ালো। সত্যিটা? কি সত্য? এই দ্বীপের রহস্য কি? সে কি আসলে একটা মৃত্যুকূপে আটকে পড়েছে? আসিফের মাথায় ঝড় বয়ে যাচ্ছিল। মেয়েটির ফিসফিস করা কথাগুলো যেন তার মস্তিষ্কের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল, ওরা তোমাকে ছাড়বে না যতক্ষণ না তুমি সত্যিটা জানতে পারছো। কিন্তু কি সত্য? তার সামনে নদীর কালচে লাল জল, পেছনে অন্ধকার ঘেরা আমবাগান। বাতাসে পচা গন্ধের সঙ্গে অদ্ভুত এক বিষাদময়তা ভেসে বেড়াচ্ছে। সে ধীরে ধীরে পেছনে তাকালো। লাল শাড়ি পরা মেয়েটি এবার স্পষ্টভাবে তার সামনে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো, মুখটা নিঃসঙ্গ, চোখের কোণে জমাট বাঁধা অশ্রু, কিন্তু তার চোখজোড়া একদম শূন্য, যেন সেখানে প্রাণ নেই। আসিফ কোনোমতে গলা দিয়ে শব্দ বের করল, কে তুমি? মেয়েটি নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, আমি এই দ্বীপের শেষ অভিশপ্ত আত্মা।
আমার নাম ছিল রূপা। রূপা? আসিফ মনে করার চেষ্টা করল। কোথাও যেন এই নাম শুনেছে সে। ঠিক তখনই চারপাশের বাতাস ভারী হয়ে গেল, আর হঠাৎ করেই পরিবেশ বদলে যেতে লাগলো। নদীর ধারে কুয়াশা জমতে লাগলো, আর আসিফের চারপাশে সবকিছু আবছা হয়ে গেল। এবং এক মুহূর্ত পর সে দেখল এই দ্বীপ এখন আর ফাঁকা নয়, সে যেন অতীতে ফিরে গেছে। প্রায় 100 বছর আগের এক রাত। এখন দ্বীপটা জীবন্ত। এখানে মানুষের কোলাহল, নৌকা বাঁধার শব্দ, আর মাঝিদের চিৎকার শোনা যাচ্ছে। ছোট্ট একটা গ্রাম নদীর ধারে বসবাস করত, আর সেই গ্রামেই থাকত রূপা, এক তরুণী, যে ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। কিন্তু এক রাতে ভয়ঙ্কর কিছু ঘটে গেল। গ্রামের জমিদারের নিষ্ঠুর পুত্র ধ্রুবরায়, যার দৃষ্টি রূপার উপর পড়েছিল, সে তাকে জোর করে নিজের করে নিতে চেয়েছিল। রূপা তা মেনে নেয়নি। এক রাতে ধ্রুবরায় তার গুন্ডাদের নিয়ে রূপাকে অপহরণ করে নদীর ধারে এই আমবাগানের কাছেই তার উপর নির্মম অত্যাচার চালায়। রূপা প্রাণপণে লড়াই করেছিল, কিন্তু শেষমেশ ধ্রুবরায় তাকে হত্যা করে আর তার নিথর দেহটাকে নদীর জলে ফেলে দেয়। কিন্তু অভিশাপ তখনই শুরু হয়। রূপার আত্মা শান্তি পায়নি। গ্রামের লোকজন এরপর থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখল। যে নদীতে রূপার দেহ ফেলা হয়েছিল, শেষখান থেকে মাঝে মাঝে কান্নার শব্দ ভেসে আসত। রাতে কেউ একা বের হলে আর ফিরত না। ধীরে ধীরে গ্রাম ফাঁকা হতে লাগলো। মানুষ ভয় পেয়ে এই জায়গা ছেড়ে চলে গেল, আর এই দ্বীপ অভিশপ্ত হয়ে গেল। এখনো যারা এখানে আসে তারা আর ফিরে যেতে পারে না। আসিফ ঝটকা দিয়ে বাস্তবে ফিরে এলো। রূপা তার দিকে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি চলে যেতে পারবে না যতক্ষণ না তুমি এই অভিশাপ ভাঙো। আসিফের শ্বাস বন্ধ হয়ে এলো। এই দ্বীপ থেকে বের হতে হলে তাকে কি করতে হবে? রূপার কথা শুনে আসিফের গা শিউরে উঠল। তুমি চলে যেতে পারবে না যতক্ষণ না তুমি এই অভিশাপ ভাঙো। সে হতভম্ব হয়ে বলল, কিন্তু আমি কিভাবে অভিশাপ ভাঙব? রূপার মুখ বিষণ্ণ হয়ে উঠল। সে ধীরে ধীরে নদীর দিকে তাকিয়ে বলল, আমার হত্যাকারী ধ্রুবরায় এবং তার লোকেরা কখনো শাস্তি পায়নি। তারা মৃত্যুর পরও এই দ্বীপে থেকে গেছে অশরীরী দানব হয়ে। তারা এখানে আসা সবাইকে ধরে রাখে, যেমন তোমাকে আটকে ফেলেছে। যদি তাদের আত্মাগুলো ধ্বংস করা যায়, তাহলে আমার আত্মা মুক্তি পাবে আর দ্বীপের অভিশাপ উঠে যাবে। আসিফ আতঙ্কিত হয়ে চারপাশে তাকালো। বাতাস ভারী হয়ে উঠছে। গাছের ছায়ার ফাঁক দিয়ে সে দেখতে পেল কুয়াশার মধ্যে অস্পষ্ট কিছু অবয়ব এগিয়ে আসছে। ধ্রুবরায় এবং তার দোসররা। তারা মাটির উপরে ভাসছে, চোখ দুটো অন্ধকার গহ্বরের মতো ফাঁকা, আর তাদের শরীর পচাগলা মাংসে ঢাকা। তারা ধীরে ধীরে আসিফের দিকে এগিয়ে আসছে, যেন তাকে গিলে ফেলবে। আসিফ ভয় পেয়ে পেছাতে লাগলো, কিন্তু রূপা হঠাৎই বলে উঠল, ওদের হারানোর একমাত্র উপায় আগুন। আগুন। সে দ্রুত চারপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করল, কিন্তু দ্বীপে তো কোনো আগুন নেই। ঠিক তখনই তার চোখ পড়ল কিছু শুকনো কাঠ আর তার ব্যাগে থাকা একটা ছোট লাইটার। তাকে ঝুঁকি নিতেই হবে। ধ্রুবরায়ের অশরীরী দল আরো কাছে চলে এসেছে। ঠান্ডা বাতাসে তাদের গলায় জমে থাকা গর্জন যেন রাতের অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসছে। আসিফ দ্রুত শুকনো কাঠ একত্র করে লাইটার দিয়ে আগুন ধরানোর চেষ্টা করল। প্রথমবার ব্যর্থ, দ্বিতীয়বারও ব্যর্থ, তৃতীয়বার আগুন জ্বলে উঠল। তীব্র আলোতে ধ্রুবরায়ের আত্মারা পিছিয়ে যেতে লাগলো। তাদের বিকৃত চেহারাগুলো কুঁচকে গেল। বিকট শব্দ করে আর্তনাদ করতে লাগলো। আগুনের ছোঁয়া পেয়ে তারা ধীরে ধীরে ছাইয়ের মতো বিলীন হতে লাগলো। রূপা এক মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে হাসল। তার দেহটা আলোর কণায় পরিণত হতে লাগলো। সে আসিফের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে মুক্তি দিয়েছ। এখন তুমি এখান থেকে ফিরে যেতে পারবে। এক মুহূর্ত পর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। দ্বীপটা কেমন যেন বদলে গেল। নদীর জল স্বাভাবিক রঙে ফিরে এলো। বাতাসে আর সেই পচা গন্ধ নেই। আমবাগান আবার শান্ত হয়ে গেল। আসিফ হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। এই ভয়ঙ্কর রাতের পর সে জানে সে বেঁচে গেছে। সে দ্বীপ ছাড়ার জন্য ট্রলারের খোঁজ করল। এবার আর কোনো বাধা নেই। কিন্তু যাওয়ার আগে সে নদীর দিকে একবার তাকালো। সেখানে পানির উপরে একটা লাল ওড়না ভেসেছিল, আর কানে ভেসে এলো এক মৃদু ফিসফিসানি, ধন্যবাদ।